পাকিস্তানের বর্বর বাহিনী যেদিন বাংলার মানুষের উপর আঘাত এনেছিল, বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেদিন আমার মনে আছে 25 মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখানার উপর তারা আক্রমণ চালায়। রাজারবাগ, তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয়, তারা আক্রমণ চালায় আমার বাসভবনে। সেদিন আমি যখন পিলখানায় কন্ট্যাক্ট করার চেষ্টা করি, আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত এনেছে, চরম আঘাত। আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি। সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই, তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয়। This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. 25 তারিখ রাত্রে যখন সামরিক বাহিনীর লোকেরা আমার উপরে মেশিন গান মারতে শুরু করলো, সেই মুহূর্তে আমি বুঝলাম এই আমার জীবনের শেষ। তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। মনে আছে স্পিকার সাহেব, 25 মার্চ তারিখে যে আক্রমণটা চালায়, সে আক্রমণ চলে সেনাবাহিনীর বাঙালি সৈন্যদের উপরে, বাঙালি বিডিআরের উপরে, বাঙালি পুলিশদের উপরে, বাঙালি রক্ষী বাহিনীর উপরে, আর বিশেষ করে আওয়ামী লীগ কর্মী এবং নেতৃবৃন্দের উপরে। আর যারা এই দেশের দুটি মানুষ, তাদের বস্তু পড়ায় দেওয়া হয়, রাস্তায় ঢাকার শহর থেকে আরম্ভ করে সেদিন চলে যায়, সেদিন সেই অত্যাচার শুরু হয় এবং মেশিন গান চলে। 25 তারিখে রাত্রে যখন আমি বুঝতে পারলাম আর সময় নাই, বোধহয় আমার সোনার দেশকে আমাকে ছেড়ে হচ্ছে, আমি বুঝলাম যে এই বিধে আমার শেষ। তখন আমি চেষ্টা করলাম যে কি করে এই খবর এই বাংলার মানুষকে পৌঁছে দিই, তাই আমি পৌঁছে দিয়েছিলাম। আজ থেকে বাংলাদেশ স্বাধীন, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না এই 25 বাহিনী বাংলাদেশ থেকে বিতাড়িত না হবে, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। আমার ভাই ও বোনেরা, আজ 26 মার্চ, 25 মার্চ রাত্রে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলার মানুষকে আক্রমণ করেছিল। হাজার হাজার লক্ষ লক্ষ লোককে হত্যা করেছিল। সেদিন রাত্রে বিডিআরের ক্যাম্প, পুলিশ ক্যাম্প, আমার বাড়ি, বিশ্ববিদ্যালয় চারিদিকে আক্রমণ চালায়। নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাশবিক শক্তি। বাংলার মানুষকে আমি ডাক দিয়েছিলাম, 7ই মার্চে আমি প্রস্তুত করে দিয়েছিলাম। যখন দেখলাম আক্রমণ শুরু হয়ে গেছে, সেই মুহূর্তে আবার আমি ডাক দিলাম, আর নয়, মোকাবেলা করো। যে বাঙালি যেখানে আসে, যার জাতীয়তে মোকাবেলা করো। শত্রুদের বাংলার মাটিতে উৎখাত করতে হবে, বাংলাদেশের মানুষকে স্বাধীন করতে হবে। বাঙালিকে 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে আমি সাহায্য চেয়েছিলাম। আমার সামরিক বাহিনীর যারা বাঙালি ছিল, আমার বিডিআর, আমার পুলিশ, আমার ছাত্র যুবক কৃষককে আহ্বান করেছিলাম। বাংলার মানুষ রক্ত দিয়ে মোকাবেলা করেছিল। 30 লক্ষ লোক শহীদ হলো, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারালো।
শত শত বুদ্ধিজীবীকে হত্যা করা হলো। দুনিয়ার জঘন্যতম ইতিহাস সৃষ্টি করলো পাকিস্তানের শ্রেণী, যা কোনোদিন দুনিয়ায় হয় নাই। দুনিয়ার ইতিহাসে এত রক্ত স্বাধীনতার জন্য কোনো দেশ দেয় নাই, যা বাংলার মানুষ দিয়েছে। প্রিয় দেশবাসী, পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে পিলখানা ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা, চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নাই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। জয় বাংলা। Of poverty and resentment in East Pakistan erupted today in a kind of civil war. Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh, the land of the Bengalis. Pakistan is a nation united only by religion. West Pakistan has the money and the government and the resources. East Pakistan, 1,000 miles away across India, has the poverty and the misery. It seems to get in the world news only when it sets a record for disaster, as it did last fall with the tidal wave that killed 200,000 people. Now West Pakistan, which also has most of the army, is trying to crush the revolt. There are reports of many casualties in Dhaka and other East Pakistan cities. Americans reaching the U.S. consulate in Dhaka say that the army is using full force, including tanks, throughout the country. The revolt came after a final breakdown of talks for which Pakistan President Yahya Khan went to East Pakistan. The background of today's Declaration of Independence now, from Ted Koppel in Dhaka. As far as the people of East Pakistan are concerned, the central issue has never been in doubt. They have been treated, they feel, as though their country were a colony of West Pakistan. In last December's general election, East Pakistan's Awami League won an absolute majority in the National Assembly. The Assembly was due to convene on March 3rd. It would draft a new constitution. Given a majority voice in the new Assembly, things would be different for East Pakistan. But the Assembly never met. Under pressure from West Pakistan's political leader, Ali Bhutto, President Yahya Khan postponed the Assembly for 3 weeks. Under the leadership of Sheikh Mujibur Rahman, the Bengalis took to the streets. The situation became so critical that President Yahya himself flew here to Dhaka to meet personally with the Sheikh. The meetings were so private that no member of the press has yet seen or photographed the two men together. Finally, the third protagonist was summoned from Karachi. Ali Bhutto arrived in Dhaka surrounded by machine gun-toting bodyguards. The hotel where he stayed became an armed camp, cordoned off by the army. The precautions were necessary. In a competition for the most hated man in East Pakistan, Ali Bhutto would win in a walk. Within 24 hours of Bhutto's arrival in Dhaka, President Yahya postponed the National Assembly yet again, this time indefinitely. The Bengalis used the occasion to proclaim a kind of de facto independence. To the crack of a 1.5 gun salute, a rifle and what looked to be a Luger pistol, student groups hoisted the new Bangladesh flag before a crowd of some 10,000 people. But the Bengali people have tasted the influence of their own numbers. Sheikh Mujib's rhetoric and their own slogans have convinced them that compromise is tantamount to surrender. This is Ted Koppel, ABC News, Dhaka. To the Pakistani crisis would be to let rebellious East Pakistan and its leader, Sheikh Mujib, secede and become an independent nation. East Pakistan has been subjected to regional injustice beyond endurance. It has more people, 75 million to West Pakistan's less than 60 million. In the only free elections ever held last December, Mujib's East Pakistani party won an easy majority, but it has no say in the government. East Pakistan pays more taxes than West Pakistan.
Yet it gets in return only 30% of the whole nation's budget expenditures. Moreover, it gets only 30% of the whole nation's foreign aid, West Pakistan taking the lion's share. And it is allowed, East Pakistan is, to provide only 15% of the whole nation's bureaucracy and only 10% of the whole nation's army. West Pakistan again takes the lion's share. Aside from having a just complaint, Mujib has a more rational policy. Above all, he favors and can get resumed relations with neighboring India. That would end a major friction point on the map, and it would enable Pakistan to buy much-needed imports like coal from India at 1/5 the price she must now pay for them from other nations. Insofar as the U.S. has any influence, it should be bent to trying to stop the violence first, and then second to obtaining autonomy for Mujib and badly mistreated East Pakistan. Harry? Separated by 1,000 miles of Indian territory in a move by the British a quarter of a century ago to provide separate homelands for the Muslim Pakistanis and the Hindu Indians. Now, East Pakistan, which has only 15% of the land but considerably more than half of the people, feels it's being treated as a colony. Last December, there were elections, and the Awami League of East Pakistan, led by Sheikh Mujibur Rahman, won a majority of the seats in the National Assembly, which runs both halves of the country. But the President of Pakistan, Yahya Khan, has yet to allow the Assembly to convene. The Assembly was to draw up a new constitution. Fighting broke out, and the President reimposed martial law in East Pakistan. The East Pakistanis claim now they've surrounded West Pakistani troops in 6 cities. Civil war was forecast earlier this week when the East Pakistanis showed their own flag. Then they took to the streets, calling for autonomy. They refused to believe reports of an agreement between President Yahya and Sheikh Mujib. And Mujib encouraged them while negotiating with Yahya. He moved easily among the demonstrators at the rallies. A tall, imposing figure, a consummate politician, he's become a symbol of the frustrations of the East Pakistan people who claim they're treated as second-class citizens. Mujib has 2 powerful advantages. East Pakistan produces most of the world's jute and earns badly needed foreign exchange, and East Pakistan buys 40% of everything made in West Pakistan. Zulfikar Ali Bhutto, the leftist who is Yahya's chief opposition in West Pakistan, has complicated the situation. He has fought to keep Mujib and Yahya from reaching agreement. But Mujib seemed supremely confident that he would win in the end. And behind the call. Are you sure to win this cause? Nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. Who can stop my autonomy? More than that. More than autonomy. No question of this and that. I want my rights. Emancipation. I want my emancipation. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. Ultimately, it can be done many ways. Slowly, by amicable settlement, by many ways it can be achieved. And West Pakistan cannot do anything about it. Who can do anything? 170 million people are united behind us. Even with the army. What damn army can do? We don't care for them. They can support my people with bullets. So you're already the chief of independent Bengal. De facto, not legally, but de facto. I am representing the people of Bengal. Legally, morally, I am the man who can govern this country. Civil war in Pakistan tonight. Federal troops are reported fighting mobs armed with rifles and even sticks and stones in Dhaka, Chittagong, and other major cities in East Pakistan. In a radio broadcast, President Yahya Khan accused East Pakistan's leader, Sheikh Mujibur Rahman, of treason and ordered the army to take any steps necessary to restore the authority of the government. A clandestine radio station calling itself the Voice of Independent Bengal broadcast that Rahman has declared East Pakistan an independent nation. In Dhaka yesterday, Rahman, who has long fought for self-government for East Pakistan, addressed a rally of his followers. The 51-year-old sheikh is the leader of the Awami League, a political party that won a landslide victory in national elections last December.
It was the country's first freely elected National Assembly in its 23-year history. But because of differences between Rahman and President Khan, the assembly has never been convened. There are some 75 million persons in East Pakistan, and the feeling is strong there that the central government, 1,000 miles away in West Pakistan, has been treating them as second-rate citizens. The fact is that East and West have little in common, even speaking different languages. Rahman has asked if anybody can stop East Pakistan's drive towards self-government. Oh, nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. No can stop my autonomy. More than that. More than autonomy. No question of this and that. I want my rights. Emancipation. I want my emancipation. West Pakistan cannot do anything about it. Who can do anything when 70 million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress my people with bullets. So you're already the chief of independent Bengal. De facto, not legally, but de facto. What? I am representing the people of Bengal. Legally, morally, I am the man who can govern this country. There are some 1,100 Americans in East Pakistan, and so far as is known, none of them has been harmed in the violence. The State Department has not decided whether they should be evacuated. হচ্ছে 26শে মার্চের সন্ধ্যায় আপনারা কালুরঘাট থেকে যে ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের কাছেও পৌঁছে গেছে এই খবরটা। সুতরাং এখানে ভাববার তো কোনো অবকাশ নেই। আমরা এবং আরো ঘোষণা করছি যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি সরকার ইতিমধ্যেই গঠিত হয়েছে। এই সঙ্গে ঘোষণা করা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 7.5 কোটি মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের একচ্ছত্র নেতা এবং তার নেতৃত্বে গঠিত সরকারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনসাধারণের একমাত্র বৈধ সরকার। এই সরকার আইন ও সংবিধান অনুসারে গঠিত এবং বিশ্বের সকল দেশের সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়ার যোগ্য। অতএব আমি মহান নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বৃহৎ শক্তিবর্গ ও প্রতিবেশী রাষ্ট্র সহ পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা বাংলাদেশের এই বৈধ সরকারকে স্বীকৃতি দিন এবং বাংলার জনগণের উপর পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর পাশবিক হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করুন। আমাদের বিবেচনায় বৈধভাবে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করা একটা নির্মম পরিহাস এবং এই পরস্পর বিরোধী ক্রিয়া কাউকে বিভ্রান্ত করতে পারে না। আমাদের নবগঠিত রাষ্ট্রের মৌলিক আদর্শ হচ্ছে অন্যান্য দেশের সঙ্গে নিরপেক্ষতা, শান্তি ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা। আল্লাহ আমাদের সহায় হন। অর্থাৎ এটা তো আপনার কণ্ঠ নিশ্চয়ই। কোথায় পাওয়া গেল? 26 তারিখে অনুষ্ঠান। এটুকু বলে রাখি যে এই অনুষ্ঠান চলাকালীন এম এ হান্নান সাহেব, আওয়ামী লীগের যিনি চট্টগ্রামের সাধারণ সম্পাদক, তিনি এসেছিলেন। তিনি এসে এবং বললেন যে আমি বক্তব্য প্রচার করব। তখন বলা হলো যে আপনি তো দুপুরবেলা আপনার নিজের নামে করেছিলেন, এখন কিন্তু নামে করবেন না, কারণ এটা একটা গোপন বেতার, আমরা কারো নাম দিচ্ছি না। তখন উনি রাজি হলেন এবং উনি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে এসে উপস্থিত হয়েছিলেন এবং আবার বক্তব্য রেখেছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ হান্নান বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা লিপি ও তার উপর ভিত্তি করে বক্তব্য প্রচার করা হয়েছিল। এটা হলো 26শে মার্চ। বঙ্গবন্ধু বলেছেন, আমার সংগ্রাম শুধুমাত্র বাংলাদেশের শোষিত মানুষের জন্যই নয়, বিশ্বের সকল শোষিত মানুষের জন্য আমার ছাপা হয়ে বের হয়ে এসছে।
এই ক্লিপটা আমরা চেষ্টা করি একটু একটু এই ছবিটা দেখানোর, নিউ ইয়র্ক টাইমসের সেই ছবিটা। ক্লিপটাতে দেখতে পাচ্ছি যে ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধুর দুটি ছবি শিরোনামের সাথেই তুলে দেয়া হয়েছে এবং তুলে দিয়ে সেখানে বলা হয়েছে যে রিজিওনাল ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছে শেখ মুজিবুর রহমান এবং যে কারণে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বলা হয়েছে সেই রিপোর্টটিতে। বিভিন্ন বক্তব্য আছে, সেদিন রাতে 25শে মার্চ রাতে কি কি ঘটেছে সমস্ত কিছু বলা হয়েছে সিআইএ এর সেই রিপোর্টে। ওখানে কিন্তু তারিখ, দিন, সময় সবকিছু লিখিত আছে। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম মানে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম তখন দুপুর 2:30 26শে মার্চে এই তথ্যটি পাঠানো হচ্ছে সিআইএ এর গোপন দলিলে ওয়াশিংটনে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে। সুতরাং আমার তো মনে হয় না এতবিধ বিষয়াদি থাকার পরেও আমরা কেন বেনজলে ঘোরপাক খাচ্ছি বা আমরা এই জাতিকে একটি বিভ্রান্তির মধ্যে আমরা রেখে দিচ্ছি, এটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। কারণ ইতিহাস বিকৃতির যে চেষ্টা সেটি কি সফল হয় কখনো? সফল হয় না এই কারণে যে আমরা তো দেখছি এতগুলো প্রমাণ, এবং এমনকি মানে যাদের কথা সর্বজন গ্রাহ্য বলে ধরা হয়ে থাকে সেই আমেরিকান মিডিয়া, আমেরিকান সিআইএ, তাদের নথিতে যদি এগুলো পাওয়া যায়, তাদের রিপোর্টে যদি এগুলো পাওয়া যায়, এটা যদি শুধু ভারত বলতো তাহলে এক শ্রেণীর লোক বলতে পারতো যে হ্যাঁ এটা তো ভারত তো বলবেই, এগুলো তারাই তৈরি করেছে, কিন্তু তা তো নয়। এবার অপরাধে বঙ্গবন্ধুকে বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায়। 26শে মার্চ গভীর রাতে তাকে বন্দী অবস্থায় পাকিস্তান নিয়ে যাওয়া হয়। 26শে মার্চ জেনারেল ইয়াহিয়া এক ভাষণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বঙ্গবন্ধুকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করে। उसकी हमेशा ये कोशिश रही है कि पाकिस्तान को कमजोर करके उसे तबाह कर दे। हमने बहुत बर्दाश्त किया, लेकिन अब वो घड़ी आ पहुंची है সাতাশে মার্চেও সন্ধ্যায় কালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠান সম্প্রচারে সক্ষম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেই অনুষ্ঠানেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন জিয়াউর রহমান। সে সময় তিনি সেনাবাহিনীর মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বিলাল মোহাম্মদ জানিয়েছেন, জিয়াউর রহমান ওই ঘোষণা পাঠ করেছিলেন শেখ মুজিবুর রহমানের নামে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি এদিক ওদিক খোঁজ করতে পেয়ে এক বন্ধু আমাকে বললেন একজন মেজর আছেন পটিয়াতে, তিনি বাবর এবং সোয়াতের অস্ত্র নয়বার অ্যাসাইনমেন্ট নিয়ে 150 সৈন্য নিয়ে হেডকোয়ার্টারের বাইরে ছিলেন এবং উনি পটিয়ায় আছেন। তারপর 27 দিনে আমি পটিয়ায় চলে গেছি।
পটিয়া থেকে কালুরঘাটে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা হয় সময়, এবং এসে প্রোগ্রাম শুরু করা হলো। আমি হঠাৎ করে কি মনে করে আমি জানি না, আচ্ছা মেজর সাহেব, এখানে তো আমরা সব মাইনর, আপনি একমাত্র মেজর, আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন? উনি মরেছে উঠলেন। সত্যি কি বলা যাবে তো? কাগজ বের করা হলো, উনি কলম নিলেন, প্রত্যেকটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, আমি উচ্চারণ করেছি, তারপরে লেখা হয়েছে। এইভাবে একটা ড্রাফট তৈরি হলো। ড্রাফটটা হচ্ছে, প্রথম সেন্টেন্সটা ছিল, আই মেজর জিয়া on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান do hereby declare independence of Bangladesh। জিয়াউর রহমান নিজের কণ্ঠে বললেন। এই হলো 27 তারিখ দিবাগত রাত 7:30 পর। এক সময় জিয়াউর রহমানকে নিয়ে আমি একটা রুমে বসেছি, আমার এক সহকর্মী আবুল কালাম সাথে আমার কিছু কাগজপত্র দেখাচ্ছে। কি মনে করে আমি ওনাকে বললাম, আচ্ছা মেজর সাহেব, এখানে তো আমরা সবাই মাইনর, আপনি একমাত্র মেজর, আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন? উনি বললেন, হ্যাঁ সত্যি তো, কি বলা যায়। একটা কাগজে গিয়ে দেওয়া হলো, তারপর প্রতিটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, আমি উচ্চারণ করেছি, এইভাবে লেখা শুরু হলো, আই মেজর জিয়া অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপরে লেখা হলো, পাঞ্জাবিরা এই সব অস্ত্র ব্যবহার করছে, তাদেরকে দমন করতে আমাদের 2 দিন বা 3 দিনের বেশি সময় লাগবে না। তারপরে শেষ করা হলো, ভিক্টরি যাওয়ার্স, খোদা হাফেজ, জয় বাংলা বলে। এই ঘোষণাটি ড্রাফটও তৈরি হলো আমার সাথে আলাপ করে আমি সঙ্গে সঙ্গে অনুবাদও লিখলাম। আর আমার সহকর্মী বললাম, একটা ঘোষণা দিতে থাকো, কিছুক্ষণের মধ্যে মেজর জিয়াউর রহমান একটি জরুরি ভাষণ দেবেন। জিয়াউর রহমান বলবেন না, মেজর জিয়া বলবেন। তো কিছুক্ষণের মধ্যে মেজর জিয়া একটি জরুরি ভাষণ দেবেন। এইভাবে 2-3 বার বলা হয়েছে আগে, অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট। তারপরে উনি নিজের কণ্ঠে ইংরেজিটা পড়েছেন, বাংলাটা আমি আমার সহকর্মী আব্দুল্লাহ আল ফারুকের কণ্ঠস্বর বলো তাকে দিয়ে শুনিয়েছি। এই হলো, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছিল না, পরিকল্পনা ছিল না, এবং এটা স্বাধীনতা ঘোষণা নয়, এটা হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে একই কথার পুনরুক্তি করা। এবং এটা 27 তারিখ সন্ধ্যায়, এবং রাষ্ট্রপতি জিয়া কোনোদিন নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি, এবং 27 তারিখের জায়গায় 26 তারিখও বলেন নাই, উনি সবসময় 27 তারিখই বলেছেন। এবং 7ই মার্চের বক্তব্যকে তিনি একটা প্রবন্ধে কোনো পত্রিকায়, বিচিত্রায় সম্ভবত, গ্রিন সিগন্যাল বলেছেন, জাতির জনকের গ্রিন সিগন্যাল বলেছেন। কাজে ওই পরবর্তী সময়ে যে ঘোষক টোষক বলা হচ্ছে, এগুলো পরবর্তী সময়ের তৈরি, রাষ্ট্রপতি জিয়া ক্লেম করেন। আর আমি এখন যে কথাটুকু বললাম, এই যে ওনাকে ঠাট্টার মতো প্রস্তাব দিয়েছি, ওনার জীবদ্দশায় আমি প্রবন্ধ লিখেছি, ওনার সেসব প্রবন্ধ উনি পড়েছেন, উনি কোনো আপত্তি করেননি। এখন সামরিক বাহিনীর লোকরা, যেমন আমি ওনাকে ডেকে নিয়ে গেছি, কিন্তু এক জায়গায় উনি বলছেন, উই ক্যাপচার্ড রেডিও অন 27। এই ক্যাপচারটা এটা সামরিক ভাষা, আর্মির ভাষা। আর্মিকে আমি ডেকে নিয়ে গেল, তারা পজিশন নিলেই তারা ওটাকে তাদের ভাষায় বলবে যে আমরা ক্যাপচার করেছি। এটা হলো আর্মির ভাষা, এটাতে আমি মাইন্ড করি না আমরা ওনার। আর যে বিতর্কের কথা আপনারা আমাকে শুরুতে বললেন, প্রশ্নের শুরুতে, বিতর্কের উদ্ভব হয়েছে, এটা সম্পূর্ণ মতলবী এবং রাজনৈতিক। প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা এটা ছেলে খেলা না, এটা যে কেউ দিতে পারে না। আমাদের স্মরণকালের, বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলার পর থেকে যদি ধরি, অনেক বড় বড় নেতার উদ্ভব হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, এরা কেউই স্বাধীনতার ঘোষণার পরিবেশ পান নাই। একমাত্র 1971 সালে বঙ্গদেশের একটা খণ্ডিত অংশ, পূর্ববঙ্গে তদানীন্তন, এই অংশের বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একচ্ছত্র নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদের পূর্ণ বিকাশ ঘটাতে পেরেছিল। এবং এই আমাদের স্মরণকালের ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র সব রকমের ক্রাইটেরিয়া পূরণ করে স্বাধীনতা ঘোষণার পরিবেশ পেয়েছিলেন। স্বাধীনতা ঘোষণা তো ছেলে খেলা না। সেই স্বাধীনতা ঘোষণা করতে পারে তার জনপরিচিতি থাকে ব্যাপক, সেই স্বাধীনতা ঘোষণা করতে পারে যার আন্তর্জাতিক পরিচিতি থাকে, সামরিক বাহিনীর সাপোর্ট থাকে, এবং সেই মুহূর্তে শ্যাডো গভর্নমেন্ট ফর্ম করার প্রস্তুতি থাকে। এই সবগুলো ক্রাইটেরিয়া একমাত্র 16 কলা পূর্ণ হয়েছিল 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কাজে ওই স্বাধীনতার ঘোষণা আমি তো বললাম নেতাজিও করতে পারেন নাই, দেশবন্ধুও করতে পারেন। আমাদের স্মরণকালের ইতিহাসে সর্বপ্রথম বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল এই বাংলাদেশের খণ্ডিত অংশে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।
few days after the army crackdown, Major Zia announced to the world the plight of East Bengal. And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan, to dub us the legally elected representatives of the majority of the people as secessionist is a cruel joke and contradiction in terms which should befool none. The guiding principle of a new state will be, first, neutrality, second, peace, and third, friendship to all and enmity to none. May Allah help us. Joy Bangla.